সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1 নিয়ে। আজকের কিন্তু আমরা করব চ্যাপ্টার 3, অর্থাৎ বেসিস অফ অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস বলে যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের পার্ট 2। দেখো, পার্ট 1-এর ভিডিও আমি তোমাদের করিয়েছিলাম, সেইটা তোমরা যদি না দেখে থাকো নিচের ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও, কারণ পার্ট 1 না দেখলে আজকের এই পার্ট 2 এর ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আগে অবশ্যই পার্ট 1 দেখো, তারপরে পার্ট 2 এর ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। তাহলে চলো, আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পার্ট 2 এর ভিডিওতে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো, পার্ট 2 এর ভিডিও তো আমরা স্টার্ট করব। তো পার্ট 1-এ আমি তোমাদের করিয়েছিলাম অ্যাকাউন্টিং প্রিন্সিপালের একদম ফান্ডামেন্টাল 3টে প্রিন্সিপাল, একদম সাধারণ, একদম বেসিক 3টে প্রিন্সিপাল আমি তোমাদের করিয়েছিলাম। আজকের কিন্তু আরো কয়েকটা প্রিন্সিপাল আমি তোমাদের করাবো। ওই 10-11টা মতো প্রিন্সিপাল আমি তোমাদের করাবো। মানে কি প্রিন্সিপাল মানে কি? নীতি, কোন নীতি মেনে আমাদের চলতে হবে। মানে ভাবো, আমি একজন অ্যাকাউন্টেন্ট, আর তোমরাও যারা আমার ভিডিও দেখছো তারাও নিজেদেরকে একজন অ্যাকাউন্টেন্ট ভাবো। অ্যাকাউন্টেন্ট মানে বুঝতে পেরেছো তো? যারা কোনো কোম্পানির হিসাব নিকাশ দেখে, ঠিক আছে, হিসাব নিকাশ করে যারা, তাদেরকেই তো বলা হয় অ্যাকাউন্টেন্ট। তো আজকে আমরা শিখবো যে অ্যাকাউন্টেন্ট হতে গেলে আমাদের কি কি প্রিন্সিপাল বা কি কি নীতি আমাদের মেনে চলতে হবে। যাও তাও করে মনে যা ইচ্ছা তা করলে কিন্তু আমাদের হবে না, আমাদের কিছু নীতি মেনে চলতে হবে। তো সেই নীতিগুলো আমরা শিখবো। আগের ভিডিওতে আমরা 3টে শিখেছিলাম, আজকে 10টা 11টা মতো শিখবো, 11টা মতো আমরা নীতি শিখবো। তো আমি ধীরে ধীরে আমি তোমাদের নীতিগুলো বলবো, খুব ভালো করে বুঝবে। প্রথমেই নাম্বার 1, যাকে বলা হয় অ্যাকাউন্টিং এন্টিটি। মানে কি অ্যাকাউন্টিং এন্টিটি? অ্যাকাউন্টিং এন্টিটি কথার মানে কি? হিসাব নিকাশের। অ্যাকাউন্টিং মানে কি? হিসাব নিকাশের। আর এন্টিটি মানে হলো সত্তা, যাকে বাংলায় বলা হয় হিসাব নিকাশের সত্তা। এবারে চলো, ব্যাপারটাকে না আমি একদম গল্পের মাধ্যমে বুঝিয়ে বলবো, ঠিক আছে? দেখো, একজন কোম্পানিতে, কোম্পানি ভাবো একটা ব্যবসা, ভাবো একটা ব্যবসা। তো ভাবো, সেই আমি তোমাদের বোঝানোর সময় আইসক্রিমের দোকান দিয়ে উদাহরণ দিই, আজকেও চলো আইসক্রিমের দোকানের উদাহরণই দেব। তো এই হলো একটা আইসক্রিমের দোকান, এই হলো আইসক্রিমের দোকান। এবং আমি দেখো এখানে লিখে রাখছি আইসক্রিম, আইসক্রিমের দোকান। এবং আইসক্রিমের দোকানটা যে মালিক, সেই মালিককে আমি এখানে আঁকি, এই হলো মালিক, ঠিক আছে? আমি এখানে লিখে রাখছি আইসক্রিমের দোকানের মালিক, মানে প্রপাইটার হলো এই যে আইসক্রিমের দোকানের মালিক। আর আমি কে তাহলে? আমি কে? আমি হলাম অ্যাকাউন্টেন্ট। এই মালিক আমায় দায়িত্ব দিয়েছে, এই মালিক আমায় একটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে? এইখানে কত আইসক্রিম বিক্রি হচ্ছে, কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা এক্সপেন্সেস হচ্ছে, সব হিসাব রাখতে। ঠিক আছে? আমার বড় একটা আইসক্রিমের ভাবো দোকান, বিশাল বড় আইসক্রিমের দোকান, ঠিক আছে? তো এই আইসক্রিমের দোকানে কত আইসক্রিম আসছে, কত আইসক্রিম বিক্রি হচ্ছে, তার দায়িত্ব কে আমাকে দিয়েছে? মালিক। আর মালিকের না অত সময় নেই এই আইসক্রিমের দোকানে বসার, অত সময় নেই। এই মালিক অন্য কোনো ব্যবসাতে তো যুক্ত, সাথে আরেকটা ব্যবসা এখানে খুলেছে। তো আমাকে দায়িত্ব দিয়েছে কি? অ্যাকাউন্টেন্টের। হিসাব নিকাশ আমাকে রাখতে হবে এই দোকানের। এবারে আমাকে তো হিসাব নিকাশ রাখতে হবে। তো আমি এখানে, এই হলাম আমি, এই হলাম আমি। আমি কোথায় রয়েছি? আমি এই ব্যবসার ভেতরে রয়েছি, এই দোকানের ভেতরে আমি থাকি এবং হিসাব নিকাশও রাখি। তো দেখো, আমি সবসময় দোকানের স্বার্থটাকে দেখব, দোকানের স্বার্থকে দেখব, কারণ আমি কোথায় রয়েছি? আমি দোকানে রয়েছি। আমি দোকানের অ্যাকাউন্টেন্ট, আমি হলাম এই দোকানের অ্যাকাউন্টেন্ট, মালিকের পার্সোনাল অ্যাকাউন্টেন্ট নই। আমি কোথাকার অ্যাকাউন্টেন্ট? আমি হলাম এই দোকানের অ্যাকাউন্টেন্ট। তার মানে আমাকে সর্বদা দোকানের স্বার্থ দেখতে হবে, মালিকের কি হলো দেখার আমার দরকার নেই। মানে ভাবো, মালিক ব্যবসাটা স্টার্ট করবার জন্য ভাবো 2000 টাকা দিল,
ভাবো 2000 টাকা দিল, 2000 টাকা দিল, ঠিক আছে। তো আমি কি করব, আমি দেখবো যে ব্যবসায় তাহলে কি হলো, ব্যবসায় টাকা এলো, ঠিক আছে, ব্যবসায় কি হলো, টাকা এলো 2000 টাকা। মালিকের পকেট থেকে টাকা চলে গেল, মালিকের পকেট থেকে টাকা গেল কি গেল না ওসব আমি দেখবো না। আমি দেখবো কি ব্যবসায় টাকা এলো, আমি আনন্দে নাচবো, এ ব্যবসায় টাকা এসেছে, ঠিক আছে। তার মানে আমি সবসময় ব্যবসাটাকেই দেখছি। আচ্ছা মালিক এবারে কি করলো, 2000 টাকা দিল, কিছুদিন পর আবার কি মনে হলো, মালিক 500 টাকা তুলে নিয়ে চলে গেল। এই 2000 টাকা ব্যবসায় দিয়েছিল, তারপর কিছুদিন পর আবার 500 টাকা তুলে নিয়ে চলে গেল। এবারে মালিক তো, আমি তো কিছু বলতেও পারবো না, দিয়ে দিতে হবে। তাহলে এখন ব্যবসায় পড়ে রয়েছে কত টাকা, 1500 টাকা। এইটা যেই মালিক 500 টাকা তুলে নিয়ে যাবে আমার আবার দুঃখ হবে, কারণ আমি তো ব্যবসারকে ভালোবাসি, আমি তো ব্যবসাটা দেখছি। মালিকের কি হচ্ছে না হচ্ছে আমি দেখবো না, কারণ মালিক হলো একজন আলাদা লোক, আর বিজনেস হলো একটা আলাদা লোক, যে লোকের কোনো প্রাণ নেই, ঠিক আছে, যেটাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল পার্সন, ঠিক আছে, আর্টিফিশিয়াল পার্সন। আমি এই ব্যবসার স্বার্থ সবসময় দেখব, ব্যবসা আর মালিক সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, ব্যবসার মালিক সম্পূর্ণ আলাদা। দেখো আরেকটা আমি তোমাদের কথা বলি, দেখো এবারে তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো। আচ্ছা ব্যবসায় যখন মালিক টাকা দেয়, মালিক যেই 2000 টাকাটা দিল, সেটাকে আমরা কি বলে থাকি, ক্যাপিটাল। মালিক যখন বিজনেসে টাকা দেয় তখন আমরা তাকে কি বলি, ক্যাপিটাল। আচ্ছা এবারে তোমাদেরকে একটা কথা বলি, একদম বছরের শেষে 1 বছর ব্যবসা করবার পরে আমাদের কি করতে হয়, এরকম একটা ব্যালেন্স শিট বানাতে হয়, ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটের এই দিকে লিখতে হয় লাইবিলিটিস। লাইবিলিটিস মানে কি বলছি, লাইবিলিটিস, এই লাইবিলিটিসে কি কি লিখতে হয় জানো, কে কে আমাদের এই বিজনেস থেকে টাকা পাবে তাদের একটা লিস্ট বানাতে হয়। মানে ভাবো, ভাবো আমি ব্যাংক লোন নিয়েছি, এই বিজনেসটা করবার জন্য ব্যাংক লোন নেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো লোন, লোনের টাকা ফেরত করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরকম হতে পারে যে আমি পাড়ায় কোনো, আমি মানে এই বিজনেসটা করবার জন্য পাড়ার লোকেদের কারোর থেকে হয়তো ধার করা হয়েছে, তাদেরকে টাকা ফেরত করতে হবে, তাদেরকে আমরা কি বলবো, বলবো কিন্তু ক্রেডিটর্স, ঠিক আছে, ক্রেডিটর্স। তো ভাবো, তো ভাবো লোনের টাকা ভাবো ফেরত করা হবে 500 টাকা, আমি সব ছোট ছোট অ্যামাউন্ট লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা ক্রেডিটর্সকে ভাবো শোধ করা হবে, পাড়ায় কিছু লোকজন তাদেরকে শোধ করা হবে 100 টাকা। তো এই বিজনেস থেকে কে কে টাকা পাবে, ব্যাংকের থেকে টাকা ধার নেওয়া হয়েছে, ব্যাংকের লোন চোকাতে হবে, পাড়ার লোকের থেকে টাকা ধার নেওয়া হয়েছে, তাকে তার ধারের টাকা মেটাতে হবে, এবং এই বিজনেস থেকে আর কে টাকা পাবে, ব্যাংকের লোক পাবে, ক্রেডিটর্স পাবে, আর পাবে ব্যবসার মালিক। ব্যবসার মালিকও কিন্তু এই বিজনেসকে 2000 টাকা দিয়েছে, এক্ষুনি বললাম আমি তোমাদের, তাই না, ব্যবসার মালিকও কিন্তু ব্যবসাকে 2000 টাকা দিয়েছে। তাহলে ব্যবসারও উচিত মালিককে 2000 টাকা উইথ প্রফিট ফিরিয়ে দেওয়া, প্রফিট সহ ফিরিয়ে দেওয়া। তাহলে আমার কাজ, আমি তো অ্যাকাউন্টেন্ট, তাহলে আমার কাজ কি, আমি তো অ্যাকাউন্টেন্ট, আমার কাজ হলো ব্যাংকের টাকা যেমন শোধ করা, ক্রেডিটর্সের টাকা যেমন শোধ করা, ঠিক তেমনই এই বিজনেসের চোখে কিন্তু, এই বিজনেসের দৃষ্টিভঙ্গিতে ব্যবসার মালিকও একটা বাইরের লোক, এরা তো সব বাইরের লোক না, বাইরের লোককে টাকা শোধ করতে হবে, তেমনি মালিককেও ধরে নেবো বাইরের লোক, মালিককেও টাকা শোধ করতে হবে। মালিক যে টাকাটা দেয় তাকে আমরা কি বলি, বলি কিন্তু ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কিন্তু 2000 টাকা শোধ করতে হবে, বোঝা গেল। এবং সাথে কিছু যদি প্রফিট হয়, বিজনেস করছি মানে তো প্রফিট হবে, সাথে কিছু প্রফিটও কিন্তু দিতে হবে, ঠিক আছে, সাথে কিন্তু প্রফিটও দিতে হবে। তো এগুলোকে আমি আর মুছে দিচ্ছি, তোমরা শুধু জেনে রাখবে যে যাদের যাদের টাকা শোধ করতে হবে তাদেরকে না সব লাইবিলিটিসে লিখতে হয়। প্রথম শোধ কাকে করতে হয়, ব্যবসার মালিককে, সাথে উইথ প্রফিট, সাথে প্রফিটটাও দিতে হবে, তাই না, সাথে কি দিতে হবে, প্রফিট দিতে হবে। ভাবো প্রফিট হয়েছে 200 টাকা, সেটাও দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ব্যবসার চলাকালীন মাঝখান থেকে সেই বললাম না যে মালিক এসে 500 টাকা তুলে নিয়ে চলে গেল,
তাহলে যদি মালিক 500 টাকা তুলে নিয়ে চলে যায়, তাহলে মালিককে কি আর 2000 টাকা শোধ করবো না। ঠিক আছে, মালিককে 2000 টাকা শোধ করার কথা ছিল, মালিক ভাবো 500 টাকা তুলে নিয়ে চলে গেছে বিজনেস থেকে, তাহলে মালিককে 500 টাকা বাদ দিয়ে বাকি টাকা শোধ করতে হবে। এই যে নিজের প্রয়োজনে মালিক টাকা তুলে নিয়ে চলে গেল, এটাকে বলা হয় ড্রয়িংস। ঠিক আছে, ড্রয়িংস, এটাকে কি বলা হয়? ড্রয়িংস। ভাবো ড্রয়িংস হলো তোমার 500 টাকা, তাহলে 1500 টাকা মালিককে শোধ করব উইথ ইন্টারেস্ট, প্রফিট, ইন্টারেস্ট না প্রফিট। তো ভাবো প্রফিট হয়েছে 200 টাকা, ভাবো প্রফিট হয়েছে কত? 200 টাকা। ঠিক আছে, মানে 1700 টাকা মালিককে শোধ করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যবসায় আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হলো এই বিজনেসকে যারা যারা টাকা দিয়ে সাহায্য করেছে তাদেরকে টাকা ফেরত করতে হবে। এই বিজনেসটাকে, এই দোকানটাকে কে কে টাকা দিয়ে সাহায্য করেছে? মালিক, মালিকের টাকা ফেরত করব। ব্যাংক লোন দিয়েছে, সেই লোনের টাকা ফেরত করব। ক্রেডিটর্স মানে বাইরের আশেপাশের লোক যারা টাকা দিয়েছে তাদেরকে আমি টাকা ফেরত দেবো। এই হলো আমার কাজ। তাহলে বোঝা গেল তো? তাহলে লাইবিলিটির সাইডে কি কি লিখতে হয় মনে রাখবে। লাইবিলিটির সাইডে কি কি লিখতে হয় আমি আরেকবার লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। যাদেরকে টাকা ফেরত করতে হবে, অর্থাৎ এই দেখো লাইবিলিটিস, লাইবিলিটিস সাইডে আমরা কি কি লিখব? প্রথমেই যেটা লিখব ক্যাপিটাল। ক্যাপিটাল মানে মালিকের টাকা ফেরত করতে হবে, মালিককে আমি নিজের এই লোক, এই ব্যবসার থেকে আলাদা হিসেবে দেখি। হ্যাঁ, সেই জন্যই যাদের যাদের টাকা ফেরত করতে হবে, এই যে যেমন লোন, বাইরের লোক, ঠিক আছে, বাইরের লোক, ব্যাংক তো বাইরের লোক, তাই না? তাহলে এই বাইরের লোকের তালিকাতেই আমাকে মালিকের নামটাও লিখতে হবে, ক্রেডিটর্স। ঠিক আছে, ক্রেডিটর্স, ক্রেডিটর্স বাইরের লোক। এই যে বাইরের লোকের যে লিস্ট আমি বানাচ্ছি, সেই লিস্টের মধ্যে মালিকও রয়েছে, দেখো মালিকও রয়েছে। তাহলে মালিককেও আমরা বাইরের লোক ভাবি। ঠিক আছে, মালিককেও আমরা বাইরের লোক ভাবি। এই বাইরের লোকের তালিকাতে মালিকও রয়েছে, লোনও রয়েছে, ক্রেডিটর্সও রয়েছে। বোঝা গেল? আর মনে রাখবে এই দিকে লিখতে হয় অ্যাসেট। কি লিখতে হয়? অ্যাসেট। মানে এই দোকানে কি কি অ্যাসেট রয়েছে, দোকানে হয়তো ভালো কোনো ফার্নিচার রয়েছে, সেটা হলো একটা অ্যাসেট, তাই না? ভালো কোনো ফার্নিচার রয়েছে, সেটা হলো অ্যাসেট। ঠিক আছে, তারপরে কোনো বড় ফ্রিজ রয়েছে, ক্যাশ রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, তো এরকম অনেক কিছু থাকতে পারে, ক্যাশ। ঠিক আছে, আগের বছরের কিছু আইসক্রিম যেটাকে আমরা স্টক বলি, ক্লোজিং স্টক, আগের বছরে বিক্রি হয়নি, এবছরে বিক্রি করব, এটাও তো আমার সম্পত্তি। আগের বছরে যে আইসক্রিম বিক্রি হয়নি সেগুলো কি আমি এবছর ফেলে দেবো নাকি? এবছর বিক্রি করব, তাই না? তাহলে এগুলোও তো আমার কাছে কি সব সম্পত্তি। তো মনে রাখবে সম্পত্তির টোটাল যা ভ্যালু হবে, সম্পত্তি ভাবো ফার্নিচার, ক্যাশ, ক্লোজিং স্টক, তারপরে সব মিলিয়ে যদি আমার কাছে 5,000 টাকার সম্পত্তি থাকে, তাহলে আমায় শোধ করতে হবেও 5,000 টাকা। বোঝা গেল? ভাবো এখানে শোধ করতে হবে 2,000, ভাবো এখানে শোধ করতে হবে 2,000, আর এখানে শোধ করতে হবে 1,000, এরকম করে ঠিক 5,000 হবে। মনে রাখবে লাইবিলিটিসের যা ভ্যালু হয়, অ্যাসেটেরও কিন্তু তাই ভ্যালু হয়। লাইবিলিটিসের মধ্যে কে কে থাকে? সব লাইবিলিটিস থাকে, আর কে থাকে? ক্যাপিটাল থাকে। ক্যাপিটাল হলো একটা লাইবিলিটিস, ফেরত করে দিতে হবে মালিকের টাকা। তাহলে বোঝা গেল তো যে অ্যাকাউন্টিং এন্টিটি বা সত্তার ধারণা এই ব্যাপারটা। এতে আমরা কি শিখলাম? মালিক আর ব্যবসা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস। মালিক মানেই যে ব্যবসা এরকম নয়। ঠিক আছে, মালিক হলো যেমন একজন মানুষ যার প্রাণ আছে, আর ব্যবসার কিন্তু কোনো প্রাণ নেই, কিন্তু তাকেও একটা আমরা মানুষ মনে করি, মানে একটা কৃত্রিম ব্যক্তি মনে করি। তাহলে এই আমাদের গেল কি অ্যাকাউন্টিং প্রিন্সিপালের প্রথম যেটা আমরা শিখলাম, সেটা হলো কি অ্যাকাউন্টিং এন্টিটি। চলো এবারে 2 নম্বরে আমরা কি শিখবো? দুই 2 নম্বরে আমরা শিখবো মানি মেজারমেন্ট, মানি মেজারমেন্ট প্রিন্সিপাল। ঠিক আছে, কি লিখলাম? মানি মেজারমেন্ট প্রিন্সিপাল। বাংলাটা লিখি, বাংলাটা হলো মানি মানে কি? আর্থিক, আর্থিক। মেজারমেন্ট মানে কি? পরিমাপ,
আর্থিক পরিমাপ নীতি, প্রিন্সিপাল মানে কি নীতি। তাহলে এখানে আমরা কি কি লিখবো, মানে এই ব্যাপারটা কি আর্থিক পরিমাপ নীতি মানে, আমি যখন একজন অ্যাকাউন্টেন্ট, আমি এই যে দোকানে তো একটা হিসাবের বই আছে না, এখানে তো একটা হিসাব, এই যে দোকানে আমি তো একজন অ্যাকাউন্টেন্ট, তো আমাকে তো খাতায় লিখতে হয় যে কত আইসক্রিম আসছে, কত কত টাকার আইসক্রিম বিক্রি হচ্ছে, আমাকে সব হিসাব রাখতে হয়। তো দেখো, আমি এখানে সেই সব জিনিসেরই হিসাব রাখবো যেগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য। কি বললাম? যেগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য, যে জিনিসগুলোকে টাকা দিয়ে বিচার করা যায় সেগুলোকেই আমি এখানে হিসাব রাখবো বা খাতায় লিখে রাখবো। বোঝা গেল? তার মানে কিন্তু দেখো, এই যেমন আমি উদাহরণ দিই, ভাবো আমি আইসক্রিম কিনলাম, সেগুলোকে আমি বিক্রি করছি, সেগুলোকে আমরা সব লিখে রাখবো। কত টাকা দোকানটাকে চালাতে, কত টাকা খরচা হচ্ছে, কত টাকার ইলেকট্রিক বিল, এসব আমায় লিখে রাখতে হবে। এবারে দেখো, যেগুলো আমি লিখবো না সেগুলো বলি, যেগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয় সেগুলো আমি লিখবো না। এই যেমন ধরে নাও, ভাবো এখানে এই দোকানে কিছু কর্মচারী রয়েছে, তো এই কর্মচারীদের সঙ্গে তাদের মালিকের কেমন সম্পর্ক, এসব আমি লিখবো না, কারণ এগুলো তো টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়। কে কত ভালো কাজ করে, এদের মধ্যে কে ভালো কাজ করে, কে ভালো কাজ করতে পারে না, ঠিক আছে, এই সব কখনো আমি খাতায় লিখবো না। ঠিক আছে, ভাবো মালিক টার্গেট দিয়েছে, এই প্রত্যেক দিন 1000টা করে আইসক্রিম তোকে বিক্রি করতেই হবে, এই সব আমি লিখবো না। ঠিক আছে, কে কত ভালো কাজ করে, ঠিক আছে, কে কত ভালো কাজে নিপুণ, কে কত ভালো কাজ করে, এসব আমি লিখবো না। কার সঙ্গে কার মালিকের সম্পর্ক কেমন, এইসব আমি লিখবো না। কত টার্গেট দিয়েছে মালিক, কত বিক্রি করতে হবে, ওইসব আমি লিখবো না। আমি শুধু কি লিখবো, কত টাকার আইসক্রিম বিক্রি হলো, কত টাকার আইসক্রিম কেনা হলো, এই দোকানটা চালাতে কি কি খরচা হচ্ছে, তার ইলেকট্রিক বিল, তার সাফাই করতে, এই সবগুলো আমি লিখবো। মানে যেগুলোতে টাকা আসছে যাচ্ছে সেইগুলোই লিখবো, যার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই আমি লিখবো না। ব্যাস, হয়ে গেল। আমার কাজ হলো এইটাই, আমি অ্যাকাউন্টেন্ট, আমার কাজ হলো আর্থিক লেনদেনগুলোকে লেখা। আর্থিক পরিমাপের নীতি বলে এটাকে। হ্যাঁ, চলো, আর্থিক পরিমাপের নীতি হয়ে গেল। এইবারে আমরা চলে আসব যেটায়, সেটা হলো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং পিরিয়ড প্রিন্সিপাল। কি লিখলাম? অ্যাকাউন্টিং পিরিয়ড প্রিন্সিপাল, মানে অ্যাকাউন্টিং পিরিয়ড প্রিন্সিপালকে বলবো হিসাবকালের নীতি। হিসাবকালের নীতি, হিসাবকালের নীতি মানে কি? হিসাবকালের নীতি মানে, ভাবো দোকানটা রয়েছে, এখানে এই দোকানটা রয়েছে, এবার দোকানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, আইসক্রিম বিক্রি হচ্ছে, তো বিক্রি করে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আমরা কি করে বুঝবো? যদি আমি দেখি শুধু আজকের দিনটা বিচার করি, ভাবো আজকে খুব অল্প, ভাবো আমি দোকানে কিনেছি, ভাবো এই দোকানে আমি আইসক্রিম বিক্রি করার জন্য, ভাবো আমি 1,00,000 টাকার আইসক্রিম কিনেছি, 1,00,000 টাকার আইসক্রিম আমি দোকানে রেখেছি। এবার আমি যদি ভাবি আজকে আমার মাত্র 4টে আইসক্রিম বিক্রি হলো, ঠিক আছে, ভাবো 4টে আইসক্রিম ভাবো বিক্রি হলো, ভাবো 100 টাকার আইসক্রিম বিক্রি হলো, 4টে আইসক্রিম মানে 100 টাকার, তার মানে কি 1,00,000 টাকার আইসক্রিম কিনেছি, 100 টাকার আইসক্রিম বিক্রি হয়েছে, তার মানে কি আমার ক্ষতি হয়েছে। তো ব্যাপারটা কি আমরা এইভাবে দেখি? দেখবো না। আমরা ব্যাপারটা কিভাবে দেখবো? 1,00,000 টাকার আইসক্রিম কিনেছি, 1 বছর শেষে এই 1,00,000 টাকার আইসক্রিম বিক্রি করতে ধরে নাও 1 বছর লাগবে, তো 1 বছরের শেষে আমি দেখব যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, 1 বছরের শেষে। আবার আমি কখনো এরকমও দেখবো না যে 10 বছর পর আমার লাভ হলো না ক্ষতি হলো, তারও হিসাব আমি করব না। আমি কি করব? 1 বছর ধরে, 1 বছর ধরে যত খরচা হয়েছে আমি একটা সাইডে লিখবো, যত খরচা, আর আইসক্রিম বিক্রি করে যে ইনকামগুলো হচ্ছে সব এই দিকে লিখবো।
লিখে আমি হিসাব করব যে আমার লাভ হলো না ক্ষতি হলো। তো এটা আমায় করতে হয় 1 বছরের শেষে। কবে করতে হয়? 1 বছরের শেষে। তাহলে এই হিসাবকালের নীতি অনুযায়ী যে কোনো হিসাব নিকাশ করার জন্য 1 বছর মানে 12 মাস কিন্তু সময় নিতে হয়। 12 মাস অন্তর অন্তর আমাকে হিসাব করে দেখতে হবে যে আমার বিজনেসে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। বোঝা গেল? চলো এবারে আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট যে প্রিন্সিপালটা আছে এবারে আমরা সেইটাতে আসবো, যেটাকে আমরা বলবো বলবো ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। ডিসক্লোজার, ঠিক আছে। তাহলে দেখো আমি কি লিখলাম, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, অর্থাৎ যাকে আমরা বলবো বাংলায় বলবো পূর্ণ প্রকাশশীলতার, ঠিক আছে, পূর্ণ প্রকাশশীলতার নীতি। ঠিক আছে, পূর্ণ প্রকাশশীলতার নীতি মানে কি? তো এই ব্যাপারটা বুঝবে। সেই দোকানটা, এই দোকানটাকে আর আমি মুছবো না, বারবার আঁকতে হচ্ছে। তো এই হলো দোকান। এই দোকানে তো আমি তো হিসাব রাখছি। তো আমি যখন হিসাব রাখবো না, আমাকে কিন্তু কিছু লুকোলে চলবে না। আমাকে যা হচ্ছে সব কিছুই কিন্তু লিখতে হবে। মানে আমি যখন ব্যালেন্স শিট তৈরি করব, ভাবো ব্যালেন্স শিট, এটাকে বলা হয় কি, ব্যালেন্সের বি লিখলাম, শিটের এস লিখলাম, ব্যালেন্স শিট। তার এইদিকে লিখতে হয় অ্যাসেট। তো আমাকে যখন বছরের শেষে হিসাব করতে হবে, এইদিকে আমরা কি লিখি, লাইবিলিটিস। লাইবিলিটিসে আমরা কি কি লিখি, কাকে কাকে টাকা শোধ করতে হবে। এখানে এই যে ক্যাপিটাল মানে ব্যবসার মালিককে টাকা শোধ করতে হবে। তারপরে লোন, লোনের টাকা শোধ করতে হবে, ক্রেডিটরসের টাকা শোধ করতে হবে। তো এইখানে না কোনো কিছু লুকোলে চলবে না। ঠিক আছে, কোনো কিছু লুকোলে চলবে না। ভাবো এখানে অ্যাসেট, ভাবো আমার কাছে ফার্নিচার রয়েছে, ভাবো আমার কাছে ফার্নিচার রয়েছে 2000 টাকার, আমি ইচ্ছা করে এখানে ভাবো লিখছি 1000 টাকার। তো এইগুলো লোকালে চলবে না। ঠিক আছে, আমাকে ভাবো লোনের টাকা শোধ করতে হবে 10,000 টাকা, আমি লিখছি আমার লোন আমাকে 2000 টাকা শোধ করতে হবে। শোধ করতে হবে ভাবো 10,000 টাকা, ভাবো ব্যাংকের থেকে লোন নিয়েছি 10,000 টাকা, আর যখন আমি ব্যালেন্স শিট বানাচ্ছি ইচ্ছা করে কোনো কিছু আমি মানে কাউকে ধোকা দেব বলে হয়তো এখানে 2000 টাকা শো করছি। ঠিক আছে, যাতে আমায় অল্প টাকা ট্যাক্স দিতে হয় সরকারকে, সেই জন্য আমি কি আমার সম্পত্তির পরিমাণ অল্প দেখাচ্ছি। বোঝা গেল? আমার প্রফিটের পরিমাণ আমি অল্প দেখাচ্ছি। ঠিক আছে, এখানে তো আমরা প্রফিট লিখি না, ক্যাপিটালের সঙ্গে আমরা এখানে কি লিখি, মালিককে যে প্রফিটটা দেওয়া হয়, মালিক তো একটা প্রফিট নেবে। এবার আমি প্রফিটটাকে না অল্প করে লিখছি। ভাবো প্রফিট হয়েছে 2 লাখ টাকা, আমি লিখলাম 2000 টাকা। ইচ্ছে করে কেন প্রফিট দেখাচ্ছি, প্রফিটটা অল্প লিখছি যাতে মালিককে অল্প টাকা ট্যাক্স দিতে হয়। অনেক যদি প্রফিট হয়, অনেক টাকা যদি প্রফিট হয়, তাহলে সরকারকে তো অনেক বেশি টাকা ট্যাক্স দিতে হবে না। আর যদি মালিক নিজেকে প্রমাণ করতে পারে আমি খুব গরিব, তাহলে মালিককে অল্প টাকা ট্যাক্স দিতে হবে। তো এই কারণে অনেকে কি করে, প্রফিটের পরিমাণ অল্প করে দেখায়, তার সম্পত্তির পরিমাণগুলোকে অল্প করে দেখায়, ক্যাশ ব্যালেন্স অনেক রয়েছে খুব অল্প করে দেখাচ্ছে। তো এইগুলো কিন্তু করা কখনো উচিত নয়। তাই জন্য বলা হয় পূর্ণ প্রকাশশীলতার নীতি, মানে তোমায় ফুল ডিসক্লোজার, যা যা হচ্ছে তোমাকে সম্পূর্ণ সব কিছু সত্য কথা বলতে হবে। মানে যে অ্যাকাউন্টেন্ট তার উচিত সব কিছু সত্যিটা বলা, কোনো কিছু লুকোনো উচিত নয়। এটা হলো একটা নীতি। বোঝা গেল? এটাকে বলা হয় কি, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। চলো নেক্সট পয়েন্টে আমরা আসবো। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল তো হয়ে গেল, এবারে আমরা আসবো মেটেরিয়ালিটি প্রিন্সিপাল। কি লিখলাম, মেটেরিয়ালিটি প্রিন্সিপাল মানে কি, প্রাসঙ্গিকতার, প্রাসঙ্গিকতার নীতি। ঠিক আছে, তাহলে এর মানেটা কি, প্রাসঙ্গিকতার নীতি মানে, প্রাসঙ্গিকতার নীতি মানে ভাবো এই যে দোকানটায়, এই দোকানে তো আমাকে কত খরচ হচ্ছে আমাকে তো সব লিখতে হবে না।
বছরের শেষে আমাকে তো একটা সাইডে লিখতে হয় খরচ, ডেবিট সাইড বলে একটা সাইড আছে, এই সাইডে সব খরচাগুলোকে লিখতে হয়, যত এক্সপেন্সেস হচ্ছে সেই খরচাগুলোকে লিখতে হয়, আর এই সাইডে সমস্ত ইনকামগুলোকে লিখতে হয়। ঠিক আছে, তারপরে দেখতে হয় যে টোটাল ইনকাম ধরে নিলাম 500 টাকা, আর সারা বছরে ভাবে এক্সপেন্সেস হয়েছে 400 টাকা, 400 টাকা খরচা, ইনকাম হয়েছে 500 টাকা, তো আমার প্রফিট হয়েছে কত, 100 টাকা। প্রফিট হয়েছে 100 টাকা, এই করে না যে বছরের শেষে লাভ হলো না ক্ষতি হলো সেইগুলো দেখতে হয়। এবারে কথা হলো, দেখো এমন অনেক এক্সপেন্সেস আছে যেগুলোকে না বারবার করে লেখার কোনো দরকার হয় না, যেগুলো ছোটোখাটো এক্সপেন্সেস, সেগুলো প্রত্যেকটা না ডিটেলসে লেখার দরকার হয় না। যেমন আমি তোমাদের বলি, ভাবো এই যে দোকান রয়েছে, এই দোকানে ভাবো ওয়ার্কার রয়েছে, 2জন ওয়ার্কার বা 3জন ওয়ার্কার। এই ওয়ার্কারগুলো ভাবো বাইরে টিফিন করতে যাবে, বাইরে টিফিন করতে যাবে। তো টিফিনের টাকা কোম্পানির মালিকই বলেছে যে বিজনেসের যেখানে টাকা থাকে, মানে বলে না যে ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্স থেকেই তোরা টাকা নিবি, নিয়ে টিফিন করে আসবি, এরকম ভাবো কোম্পানির মালিক ওয়ার্কারদের বলেছে। তো এই ওয়ার্কাররা টিফিনের জন্য ভাবো 10 টাকা করে নেয়। তো এইগুলো হলো ছোটখাটো খরচ। এবারে ভাবো এরা একটু ভাবো কেউ বাইরে একটু জল খেতে গেল, চা খেতে গেল, তার খরচা। ঠিক আছে, তারপরে ভাবো এই বিজনেসে একটা ছোটখাটো খরচা বলি, ভাবো হিসাব রাখার জন্য একটা পেনের দরকার, পেন তো লাগবে, তো পেনের টাকাটাও ভাবো এই ক্যাশ বাক্স থেকেই নেওয়া হয়েছে, ক্যাশ বাক্স থেকেই ভাবো নেওয়া হচ্ছে। তো এই ছোটোখাটো খরচাগুলোকে, হ্যাঁ মানে আমি যদি এরকম ভাবে লিখি, পেনের জন্য খরচা হয়েছে 3 টাকা, টিফিন খেয়েছে 10 টাকা, তো এই ছোটখাটো খরচাগুলোকে যদি সব লিখতে যাই তাহলে পুরো খাতা ভর্তি হয়ে যাবে, মানে হিসাবের খাতা কি হবে, ভর্তি হয়ে যাবে। তো আমরা একটা কাজ করব, যেগুলো ছোটখাটো খরচা, টিফিন খাওয়া, চা খাওয়া, পেন কেনা, পেন্সিল কেনা, এই ছোটখাটো খরচাগুলোকে আমরা একত্রে একত্রে ভাবো, পেন কেনা, টিফিন কেনা, হ্যাঁ জলের বোতল কেনা, ভাবো এই নিয়ে ভাবো টোটাল খরচা হয়েছে ভাবো 50 টাকা। তো সব কটাকে আমরা আলাদা আলাদা করে, টিফিনের জন্য 5 টাকা, হ্যাঁ এই পেন কেনার জন্য 3 টাকা, ওরকম ভাবে না লিখে টোটালটা 50 টাকা করে আমরা লিখে দেব। ঠিক আছে, তো এইভাবে লিখতে হয়। নিয়মটা হলো এরকম, দেখো যেগুলো বড় বড় খরচা, যেমন এই দোকানটা ভাবো ভাড়া নেওয়া হয়েছে, মানে রেন্টে নেওয়া হয়েছে, বড় বড় খরচাগুলোকে লিখতে হয়। রেন্টের জন্য 1000 টাকা, প্রত্যেক মাসে রেন্ট দিতে হচ্ছে। আর কি কি খরচা হচ্ছে, এদেরকে মাইনে দিতে হয়, এদেরকে তো মাইনে দিতে হয়, এগুলো তো বড় খরচা, স্যালারি দিতে হয়, এগুলো এরম ভাবে লিখতে হয়। স্যালারির পিছনে 3000 টাকা খরচা হয়। আর এই যে এদের টিফিন খরচা, চা খেলো, পেন কিনলো, এইগুলোকে একত্রে হয়েছে 50 টাকা, এইটাকে একত্রে আমরা লিখে দেবো। এটাকে আমরা একত্রে কি লিখতে পারি, এটাকে বলা হয় মিসলেনিয়াস এক্সপেন্সেস, যাকে বাংলায় বলা হয় বিবিধ খরচ। ঠিক আছে, বিবিধ খরচ মানে কি, মিসলেনিয়াস এক্সপেন্সেস। টোটালটা একেবারে লিখে দিলাম কত, 50 টাকা। ঠিক আছে, বোঝা গেল, এটাকে বলা হয় কি, মিসলেনিয়াস এক্সপেন্সেস। বলা হয় কি, মিসলেনিয়াস এক্সপেন্সেস, ছোটখাটো খরচাগুলোকে আমরা একবারে 50 টাকা লিখে দিলাম। তো এইটাকে বলা হয় কি, মেটেরিয়ালিটি প্রিন্সিপাল বা প্রাসঙ্গিকতার ধারণা। মানে এই যে চা খাওয়া, পেন কেনা, এগুলো অপ্রাসঙ্গিক। হ্যাঁ, এইগুলো অপ্রাসঙ্গিক জিনিসগুলোকে লেখার দরকার নেই, একেবারে টোটালটা 50 টাকা লিখে দিতে হবে। বোঝা গেল তো? তাহলে এই হয়ে গেল কি আমাদের প্রাসঙ্গিকতার নীতি। নেক্সট আমরা আসবো রক্ষণশীলতার নীতিতে। তো দেখো এবারে আমরা আসবো নেক্সট যে প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি কনজারভেটিজম প্রিন্সিপাল। কনজারভেটিজম প্রিন্সিপাল মানে যাকে বলা হয় রক্ষণশীলতার নীতি। ঠিক আছে, কনজারভেটিজম প্রিন্সিপাল, তাহলে এটাকে বলা হয় কি, রক্ষণশীলতার নীতি বা
কনজারভেটিজম প্রিন্সিপাল মানেটা কি? মানেটা হলো, খুব ভালো করে বুঝবে, যে কোনো কিছু একটা বিপদের আশঙ্কা করে, ভাবো কোনো কিছু একটা ক্ষতি হতে চলেছে, তো সেটার আশঙ্কা করে কিছু টাকা সরিয়ে রাখা, এটাকে বলা হয় কি? রক্ষণশীলতার নীতি। মানে ব্যাপারটা বলি, ব্যাপারটা ভাবো, যদি ভাবো ভাবো আমার মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, আমি তো অ্যাকাউন্টেন্ট, আমার মনে হচ্ছে কিছু টাকা প্রফিট, ভাবো প্রত্যেক বছর এই আইসক্রিমের দোকান থেকে 10,000 টাকা ভাবো প্রফিট হচ্ছে। তো 10,000 টাকাই মালিককে না দিয়ে কিছু টাকা রিজার্ভ করে রাখা হচ্ছে। ভাবো আমার অনুমান যে আগামী দিনে বিজনেসটায় হয়তো প্রফিটের পরিমাণ কমে যেতে পারে, বা আগামী দিনে কোনো ক্ষতি আসতে চলেছে, মানে আগামীর কোনো ক্ষতির সম্ভাবনার আভাস ভাবো আমি পেয়েছি। সেই ভয়েতে আমি মালিককে বললাম যে আপনাকে আমি 10,000 টাকা প্রফিট পুরোটা দেব না। ঠিক আছে, আমি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তো আর দাবি করতে পারি না। রিকোয়েস্ট করেছি যে মালিককে, যে আপনি 10,000 টাকা পুরোটা প্রফিট না নিয়ে আপনি বরং 6,000 টাকা প্রফিট নিয়ে যান, আপনি 6,000 টাকা প্রফিট হিসেবে বাড়ি নিয়ে যান, আর 4,000 টাকা বিজনেসেই রেখে দিন। ঠিক আছে, এই যে বিজনেসে টাকা রেখে দেওয়া, আগামী দিনে হয়তো হয়তো কোনো লকডাউন হতে পারে, সেই জন্য বিজনেস লসে যেতে পারে। তো তখন লসে গেলে তখন আমায় বিজনেসটা তো টানতে হবে, দোকানটা আমি কি করব? আমাকে তো কিছু টাকা থাকলে তাহলে কি হবে, আমি আরো আইসক্রিম তো হোলসেল মার্কেট থেকে কিনতে পারবো, কিনে তো তারপরে বিক্রি করতে পারবো না? তাহলে বিজনেসে এইভাবে প্রফিটের কিছুটা অংশ সরিয়ে রাখাকে বলা হয় রিজার্ভ। কি বলা হয়? রিজার্ভ। অথবা এটাকে বাংলায় বলা হয় সঞ্চিতি, এটাকে বলা হয় সঞ্চিতি, বা এটাকে বলা হয় প্রভিশন। প্রভিশন, এটাকে আমরা বলতে পারি প্রভিশন ফর লসেস। ঠিক আছে, প্রভিশন ফর লসেস, কোনো লসের জন্য টাকাকে সরিয়ে রাখা। বা এরকম হতে পারে, ভাবো আমি কাউকে ধারে আইসক্রিম বিক্রি করেছি, আমি ভাবো কাউকে, কোনো খরিদ্দারকে ভাবো ধারে আইসক্রিম বিক্রি করেছি। ভাবো আমি কাউকে ভাবো 10,000 টাকার আইসক্রিম বিক্রি করেছি। এবারে ধারে বিক্রি করেছি, এবারে হতেও তো পারে যাকে আমি ধারে বিক্রি করেছি সে আমাকে পুরো টাকা শোধ দিল না। ঠিক আছে, বা বা কোনো টাকাই ভাবো শোধ দিল না আমাকে, আমি ধারে তাকে বিক্রি করলাম, সে আমার টাকাটা পুরো মেরে দিল। তাহলে এইগুলো তো আমার ক্ষতি না? তো এই সমস্ত ক্ষতির হাত থেকে বাঁচবার জন্য না আমাকে সব সময় কিছু না কিছু টাকা এই দোকানে বা ব্যবসাতে না রেখে দিতে হয়। ঠিক আছে, আমাকে যদি অনেকে এরম ভাবে টাকা মেরে দেয় তাহলে আমি কি করব? আমার তো ব্যবসাটা লাটে উঠে যাবে না, আমি তো আর আইসক্রিম কিনতে পারবো না, আমাকেও তো হোলসেল মার্কেট থেকে আইসক্রিম কিনতে হয়, আমাকেও তো বড় একটা হোলসেল মার্কেট থেকে আইসক্রিম কিনতে হয়। সেই কেনার টাকা তো আমার আমার কাছে থাকবে না যদি এরা এইভাবে খরিদ্দাররা টাকা মেরে দেয়, তাই না? সেই জন্য সবসময় না বিজনেসে কিছু টাকা রেখে দিতে হয়, যেটাকে বলা হয় প্রভিশন ফর লসেস। কোনো লস যদি সামনে আসতে চলেছে তার জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখে দিতে হয়। তো এইটাকে বলা হয় কি? রক্ষণশীলতার নীতি। বোঝা গেল? চলো আরেকটা উদাহরণ দেব, সেটা হলো কিছু আইসক্রিম, ভাবো প্রত্যেক বছর যে সব আইসক্রিম বিক্রি হবে এরকম তো কোনো কথা নেই, কিছু আইসক্রিম ভাবো বেঁচে গেছে, তো সেগুলো আমি কি করব? আবার পরের বছর বিক্রি করব। তো এবারে যদি আমার কাছে ভাবো আইসক্রিম আমার কাছে বেঁচে গেছে, ভাবো আমার কাছে 2,000 টাকার আইসক্রিম বেঁচে গেছে, তো এটাকে আমি কি করব? আবার পরের বছর বিক্রি করব। এবারে পরের বছর যখন আমরা এই 2,000 টাকার আইসক্রিমটাকে বিক্রি করব, এই 2,000 টাকার আইসক্রিমটাকে তখন আমরা কি বলবো? বলবো ক্লোজিং স্টক। ঠিক আছে, ক্লোজিং স্টক, ভাবো পরের বছর বিক্রি করব, তো সেটাকে আমরা কি বলবো? ভাবো ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টকের ভ্যালু আমি যখন কিনেছিলাম তখন ওর দাম ছিল 2,000 টাকা। এবারে হতে পারে এই আইসক্রিমগুলো আমি তো আগের বছর কিনেছিলাম, বিক্রি করতে পারিনি, এবছর করব, এবছরে ওই 2,000 টাকার আইসক্রিমের ভ্যালু, ভাবো আইসক্রিমের দাম বেড়ে গেছে, তো এখন ওই 2,000 টাকার আইসক্রিমের ভ্যালু হয়ে গেছে 3,000 টাকা। এবারে আমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে তোর কাছে যে ক্লোজিং স্টকগুলো রয়েছে, মানে আগের বছরের
যে আইসক্রিমগুলো রয়েছে সেগুলোর দাম কত রে, তো আমি সর্বদা কম দামটাই বলবো, যে আমার কাছে যে আইসক্রিমগুলো পড়ে রয়েছে আগের বছরের তার দাম হলো 2000 টাকা। ঠিক আছে, কম দামটা বলবো। এবারে 2000 টাকার আইসক্রিম আমার কেনা ছিল, বিক্রি হয়নি, এবছর বিক্রি করব। এবছরে এই আইসক্রিমগুলোর ভ্যালু ভাবো কমে গেছে, বাজারে আইসক্রিমের ভ্যালু ভাবো কমে গেছে, বাজারে আইসক্রিমের ভ্যালু কমে গেছে, এটাকে বলা হয় মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস। তো আমাকে যদি এবারে কেউ জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে তোর কাছে যে আইসক্রিমগুলো রয়েছে তার ভ্যালু কত টাকা রে, আমি তখন বলবো 1500 টাকা। মানে আমার কাছে যে জিনিসগুলো রয়েছে তার দামকে আমি কি করব, সর্বদা কম করে দেখাবো। এটাই হলো রক্ষণশীলতার নীতি, বোঝা গেল? ক্লোজিং স্টকের ভ্যালুকে কম করে দেখাবো, বোঝা গেল রক্ষণশীলতার নীতি। তো দেখো এবারে আমরা আসবো, সেটা হলো কস্ট প্রিন্সিপাল। এবারে আমরা আসবো কস্ট প্রিন্সিপাল, মানে যাকে আমরা বলবো পরিব্যয় নীতি। পরিব্যয় নীতি, ঠিক আছে। পরিব্যয় নীতিতে কি বলা হচ্ছে, বা এটাকে এর আরেক নাম হলো হিস্টোরিক্যাল কস্ট, এর আরেকটা নাম হলো হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। ঠিক আছে, তো এর মানেটা কি, এর মানেটা হলো ভাবো আমি 4 বছর আগে এই এই দোকানটা মানে সাজানোর জন্য ভাবো কিছু ফার্নিচার কিনেছিলাম। 4 বছর আগে, আজ থেকে 4 বছর আগে, ঠিক আছে, 4 ইয়ার্স এগো, 4 বছর আগে আমি কিছু ফার্নিচার কিনেছিলাম। তো এই যত টাকার ফার্নিচার কিনেছিলাম তার ভাবো দাম হলো 1 লাখ টাকা। 1 লাখ টাকার ফার্নিচার আমি কিনেছিলাম 4 বছর আগে। এবারে আমাকে যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে তোদের দোকানে দেখলাম তো খুব ভালো ভালো ফার্নিচার, তো সেই ফার্নিচারগুলোর দাম কত রে, কতই কিনেছিলিস রে, তো আমি কি বলবো, অবশ্যই আমি বলবো যে দামে কিনেছিলাম, যে আমার কাছে যে ফার্নিচারগুলো রয়েছে তার দাম হলো 1 লাখ টাকা। কিন্তু 4 বছর ব্যবহার করার পর কি তার দাম 1 লাখ থাকে? 4 বছর ব্যবহার করার পর তার দাম তো নিশ্চয়ই কমে গেছে। 4 বছর ব্যবহার করবার পর আমার ফার্নিচারের দাম কি আর 1 লাখ আছে? হয়ে গেছে হয়তো 80,000 টাকা, হয়ে গেছে হয়তো 80,000 টাকা। কিন্তু আমি বলবো আমার কেনা পড়েছিল সত্যি যেটা 1 লাখ টাকা। ঠিক আছে, এটাকেই বলা হয় পরিব্যয়ের নীতি, মানে কতই কেনা হয়েছিল, বা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, মানে আগে অতীতে কত টাকায় কেনা হয়েছিল, এখন বর্তমানে তার দাম কত দাঁড়িয়েছে সেইগুলো কিন্তু আমি কখনো বলবো না। আমি সব সময় আমার বইতে আমার যে সেই বললাম না ব্যালেন্স শিট আমাদের বানাতে হয়, ব্যালেন্স শিট মানে তোমাদের তো একটু আগেই বললাম যে ব্যালেন্স শিটে একটা দিকে লিখতে হয় লাইবিলিটিস, আমি LIA বলে লিখলাম, আরেকটা দিকে লিখতে হয় অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট। লাইবিলিটিসে লিখতে হয় কি, কাকে কাকে আমায় টাকা শোধ করতে হবে। অ্যাসেটে লিখতে হয় আমার কি কি সম্পত্তি আছে। তো আমার কাছে যে সম্পত্তিটা রয়েছে ফার্নিচার, তাহলে তার ভ্যালু আমি কত লিখব, তার ভ্যালু আমি লিখব 4 বছর আগেই আমি যত টাকায় কিনেছিলাম, আমি 4 বছর আগে যদি 1 লাখ টাকায় কিনে থাকি সেই ভ্যালুটাকেই লিখব। 4 বছর ব্যবহার করবার পর তার তো ভ্যালু নিশ্চয়ই কমে যাবে, যে কমে গিয়ে যে ভ্যালুটা হবে সেটা কখনো লিখবো না, যে দামে কিনেছিলাম সেটাই লিখবো। ঠিক আছে, এটাকেই বলা হয় কি, আমাদের পরিব্যয় নীতি। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট প্রিন্সিপালে আসবো। তো দেখো নেক্সট আমরা যে প্রিন্সিপালে আসবো তার নাম হলো কিন্তু রিয়েলাইজেশন রিয়েলাইজেশন কনসেপ্ট। অর্থাৎ রিয়েলাইজেশন কনসেপ্টের আরেক নাম হলো আদায়করণের নীতি। এর বাংলাটা হলো আদায়করণ ধারণা, সরি কনসেপ্ট মানে তো ধারণা, আদায়করণ ধারণা। ঠিক আছে, আচ্ছা আদায়করণ ধারণার মানেটা কি ভালো করে বুঝবে। ভাবো আমার তো আইসক্রিমের দোকান, তো কারোর একটা বিয়ে বাড়ি হচ্ছে, কারোর এখানে এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো বিয়ে বাড়িতে প্রচুর আইসক্রিম লাগবে। তো বিয়ের 10 দিন আগে থেকে বিয়ে বাড়ির লোক
বিয়ে বাড়ি থেকে লোক এসে আমাকে 20,000 টাকার আইসক্রিমের অর্ডার দিয়ে গেছে। 20,000 টাকার আইসক্রিমের অর্ডার দিয়ে গেছে, ভাবো মার্চ মাসে অর্ডার দিয়ে গেছে। এবং আমি তো আর এমনি এমনি 20,000 টাকার আইসক্রিম পাঠাবো না, আমি কি বলবো যে আমার কিছু অ্যাডভান্স লাগবে। তো আমি কোনটা, আমি হলাম এইটা, দোকানে বসে রয়েছি। তো আমি বললাম 20,000 টাকার আইসক্রিম দিতে হবে, তো আপনি বরং 5,000 টাকা আমায় অ্যাডভান্স করে যান। তাহলে মার্চ মাসে কি হলো, 5,000 টাকা অ্যাডভান্স করলো। মার্চ মাসে কত টাকা অ্যাডভান্স করলো, 5,000 টাকা অ্যাডভান্স করলো, ভালো কথা। কোন মাসে করলো, মার্চ মাসে। আর বিয়েটা হলো এপ্রিল মাসে, বিয়ে বাড়িটা হচ্ছে কবে, এপ্রিল মাসে। ঠিক আছে, তো এপ্রিল মাসে আমি কি করলাম, 20,000 টাকার আইসক্রিম পুরো কি করলাম, আমি বিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। এবং বিয়ে বাড়ির লোক আমায় কি করলো, বাকি 15,000 টাকা দিয়ে দিল। এবারে আমি 5,000 টাকা পেয়েছি কবে, 5,000 টাকা পেয়েছি কবে বলো, 5,000 টাকা পেয়েছি মার্চ মাসে, তাই না, মার্চ মাসে। আর এই 15,000 টাকা পেয়েছি কবে, বিয়ে বাড়ি দিই যেদিন যেদিন বিয়ে হচ্ছে ওই দিন সকালবেলায় ভাবো পেয়ে গেছি, এপ্রিল মাসে। তো আমরা কখনোই কিন্তু 5,000 টাকাটা মার্চ মাসের ইনকাম আর 15,000 টাকাটা এপ্রিল মাসের ইনকাম এইভাবে কিন্তু দেখবো না। ঠিক আছে, যে 5,000 টাকা যেহেতু আমি মার্চ মাসে পেয়েছি, তাহলে আমার মার্চ মাসে ইনকাম হয়েছে 5,000। এপ্রিল মাসে 15,000 পেয়েছি, তার মানে এপ্রিল মাসে ইনকাম হয়েছে 15,000। ওইভাবে দেখবো না। আমরা কিভাবে দেখবো, আইসক্রিমটা আমি কোন মাসে ডেলিভারি দিয়েছি, আইসক্রিমটা 20,000 টাকার আইসক্রিম আমি এপ্রিল মাসে ডেলিভারি দিয়েছি, তাহলে আমি এপ্রিল মাসের ইনকাম 20,000 লিখবো। বোঝা গেল, এপ্রিল মাসে যে যখন আমার হাত থেকে বা আমার দোকান থেকে জিনিস বেরিয়ে যাচ্ছে, যে যে তারিখে বা যে মাসে, আমি ওই টাকাটাকে সেই দিন বা সেই মাসের ইনকাম বলবো। ঠিক আছে, যদি এপ্রিলের 15 তারিখে 20,000 টাকার আইসক্রিম চলে যায়, তাহলে এপ্রিলের 20 তারিখটা হলো 20,000 টাকা ইনকাম হয়েছে বলে আমি লিখবো। বোঝা গেল, এই নীতিটাকে বলা হয় কি, রিয়েলাইজেশন কনসেপ্ট, বা এর আরেকটা নাম হলো রেভিনিউ স্বীকৃতির নীতি। এর বাংলা আরেকটা মানে হলো রেভিনিউ স্বীকৃতির নীতি। আচ্ছা, নেক্সট আমরা আসবো, সেটা হলো ম্যাচিং কনসেপ্ট বা ম্যাচিং প্রিন্সিপাল বলা হয়, ম্যাচিং প্রিন্সিপাল। ঠিক আছে, ম্যাচিং প্রিন্সিপাল। আচ্ছা, ম্যাচিং প্রিন্সিপালকে আমরা বাংলায় কি বলবো, ম্যাচিং করা মানে কি, মিল করা, মিলনায়ন, মিলনায়ন নীতি। মিলনায়ন নীতিতে কি করা হয়, মেলানো হয় যে বছরের শেষে, এক বছরের শেষে টোটাল, ঠিক আছে, টোটাল কত খরচা হলো আর কত ইনকাম হলো, এক বছরে কি কি খরচা হলো, সব এক্সপেন্সেস গুলোকে এইদিকে লিখতে হয়, জানো তো, সব এক্সপেন্সেস গুলোকে লিখতে হয়। এক বছরে টোটাল কত দোকানটার রেন্ট, কত রেন্ট দিতে হয়েছে, কত ইলেকট্রিসিটি বিল, সমস্ত খরচা, ওয়ার্কারদের স্যালারি, এই যত ওয়ার্কার রয়েছে তাদের স্যালারি, এরা যে চা খেয়েছে, কি খেয়েছে, তাদের যে মিসলেনিয়াস এক্সপেন্সেস, এরকম সমস্ত এক্সপেন্সেস মানে খরচাগুলোকে না একটা সাইডে লিখতে হয়, এরকম ডেবিট সাইডে। আর আইসক্রিম বিক্রি করে যে ইনকামগুলো হয়েছে সেই টোটাল ইনকামকে এইদিকে লিখতে হয়। ঠিক আছে, টোটাল ইনকামকে এদিকে লিখতে হয় এবং দেখতে হয় যে বছরের শেষে লাভ হলো না ক্ষতি হলো। তো এইটাকেই বলা হয় মিলনায়ন নীতি। মিলনায়ন নীতিতে কার কার মধ্যে মানে মিল করে, মিল করা হয় কার কার মধ্যে, যত খরচা আর ইনকাম, যত আয় আর ব্যয় রয়েছে বা খরচা রয়েছে তাদের মধ্যে তুলনা করে দেখতে হয় যে আমার বছরের শেষে লাভ হলো নাকি ক্ষতি হলো। বোঝা গেল, তাহলে এই যে আমরা ইনকামগুলোকে একটা সাইডে লিখি আর এক্সপেন্সেসগুলোকে একটা সাইডে লিখে প্রফিট হলো না লস হলো এটা আমরা নির্ণয় করি, এই নীতিটাকে কি বলা হয়, মিলনায়ন নীতি। ঠিক আছে, চলো নেক্সট প্রিন্সিপালে আমরা যাব। দেখো, এরপরে আমরা যে নীতিতে আসবো সেটাকে বলা হয় কি, ডুয়েল অ্যাসপেক্ট। ডুয়েল অ্যাসপেক্ট মানে কি, ডুয়েল অ্যাসপেক্ট মানে হলো দ্বৈত ধারণা।
দ্বৈত ধারণা মানে কি দুটো ধারণা, দ্বৈত ধারণা মানে কি দুটো ধারণা বা ডুয়েল অ্যাসপেক্ট, মানে ভাবো দুই দুই রকমের ধারণা রয়েছে, মানে ভাবো আমরা একটা সাইডে কি লিখি অ্যাসেট, ঠিক আছে, আরেকটা সাইডে আমরা কি লিখি লাইবিলিটিস। এই যে লেখার পদ্ধতিটা, এই যে লেখার পদ্ধতিটা এইটাকে আমরা বলি কি ডুয়েল অ্যাসপেক্ট, ঠিক আছে, মানে দ্বৈত ধারণা। তাহলে আমরা এই যে একটা সাইডে কি লিখি লাইবিলিটিসে ক্যাপিটাল, ব্যাংক লোন, ক্রেডিটর্স, এইদিকে আমরা অ্যাসেটগুলো লিখি ফার্নিচার, মেশিনারি, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স। এই যে লেখার পদ্ধতিটাকে আমরা বলি কি দ্বৈত ধারণা, ঠিক আছে। চলো, এই আমাদের হয়ে গেল 10টা মতো আমি লিখিয়ে দিলাম। আর লাস্ট একটা রয়েছে, সেটা হলো কি বাস্তবতার ধারণা, বা যাকে বলা হয় অবজেক্টিভিটি কনসেপ্ট, ঠিক আছে, বাস্তবতার ধারণা। তো বাস্তবতার ধারণায় কি লেখা হয় সেটা হলো, খুব ভালো করে বুঝবে, আমি তো অ্যাকাউন্টেন্ট, আমি হলাম অ্যাকাউন্টেন্ট, তো আমি যখন কোনো বিক্রি বাট্টা হবে বা কোনো যখন আইসক্রিম কেনা হবে, আমাকেও তো কোনো হোলসেল মার্কেট থেকে আইসক্রিম কিনতে হয় না, কোনো না কোনো হোলসেল মার্কেটে গিয়ে আমায় আইসক্রিম কিনে আনতে হয়, এখান থেকে অনেক আইসক্রিম কিনে নিয়ে যেতে হয়, গিয়ে আমার এই দোকানে রাখতে হয়। তো এখান থেকে যে আইসক্রিমগুলো কেনা হচ্ছে তার জন্য না কিছু চালান বা রসিদ কিন্তু লাগে, ঠিক আছে। তাহলে আমাকে তো খাতায় লিখতে হবে যে এত টাকার আইসক্রিম কেনা হয়েছে, আমাকে তো একটা খাতায় লিখতে হয়। মালিককে তো বলতে হবে যে 10,000 টাকার আইসক্রিম কিনেছি, মালিক বলবে তুমি যে 10,000 টাকার আইসক্রিম কিনেছো প্রমাণ কি। তাই জন্য আমাকে না চালান বা রসিদ সব কালেক্ট করে রাখতে হয়, আমাকে লিখতে হবে 10,000 টাকার আইসক্রিম কিনেছি এবং তার এগেনস্টে চালান রাখতে হবে, মানে ফর্দ বা কোনো প্রমাণ আর কি রাখতে হবে, চালান রসিদ এইগুলোকে না সব রাখতে হয়। তো এইটাকেই আমরা কি বলে থাকি বাস্তবতার ধারণা, মানে চালান বা রসিদ এই সব ছাড়া কোনো এক্সপেন্সেস কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। মানে ধরা যাক এই দোকানটা ভাড়া দেওয়া হয়েছে, মানে এই দোকানটা তো আমরা ভাড়া নিয়েছি, এই দোকানটা আমরা ভাড়া নিয়েছি, তো আমি যখন বাড়ির মালিককে ভাড়া দেব, তো আমাকে একটা রসিদ লিখিয়ে নিতে হবে যে আমি ভাড়াটা দিলাম, ঠিক আছে। নইলে আমি তো 1,000 টাকা উল্টোপাল্টা খরচা করে মালিককে দেখাতে পারি যে 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়েছি, তো এরকম করলে কিন্তু হবে না, আমাদেরকে প্রপার রসিদ চালান এইগুলোর ভিত্তিতেই কিন্তু সমস্ত এক্সপেন্সেসকে লিখতে হবে। তাহলে আশা করি তোমাদের এই 11টা প্রিন্সিপাল ক্লিয়ার হয়েছে। এইবার এই 11টা প্রিন্সিপালের এগেনস্টে আমি তোমাদের কিছু এমসিকিউ সলভ করাবো, ঠিক আছে। তো তোমরা দেখো এই যে দেদত্ত মুখার্জির বই, এই বই থেকেই কিন্তু আমি এমসিকিউ গুলোকে সলভ করাবো, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা স্টার্ট করব একের দাগ থেকে, দেদত্ত মুখার্জির বই থেকে। দেখো বলে দিয়েছে আন্ডার ম্যাচিং কনসেপ্ট ম্যাচিং ইজ ডান বিটুইন, তাহলে দেখো বলে দিয়েছে ম্যাচিং কনসেপ্ট মানে তোমরা জানোই তো মিলনায়ন ধারণা। তাহলে এই মিলনায়ন ধারণার ভিত্তিতে মিলনায়ন করা হয় কার কার বলো। দেখো আমি তোমাদের একটু আগেই বলেছি ম্যাচিং কনসেপ্ট যখন তোমাদের আমি বোঝাচ্ছিলাম তখনই আমি তোমাদের বলেছি মিলনায়ন করা হয়, কিন্তু দেখবে এই সাইডে লেখা হয় সমস্ত এক্সপেন্সেসগুলোকে, তাই না। দেখবে আমি তোমাদের বলেছি এই দিকে লেখা হয় এক্সপেন্সেসগুলোকে ডেবিট সাইডে, আরেকটা সাইড এই দিকে করা হয় যেদিকে লেখা হয় সমস্ত ইনকামগুলোকে, করে মিলনায়ন করে দেখা হয় যে লাভ হলো না ক্ষতি হলো। ভাবো টোটাল ইনকাম 200 টাকা, ঠিক আছে, টোটাল ইনকাম হয়েছে ভাবো 200 টাকা আর এক্সপেন্সেস হয়েছে ভাবো 150 টাকা, তো আমার প্রফিট কত হয়েছে 50 টাকা। এটাকেই বলা হয় মিলনায়ন করা, এটাকেই বলা হয় কি মিলনায়ন করা। তাহলে এই মিলনায়ন করা হয় কার কার বলো, এক্সপেন্সেস আর ইনকামের, ঠিক আছে। তাহলে দেখো এখানে কার কার মিলনায়ন করা হবে, তাহলে এই যে দেখো এক্সপেন্সেস আর ইনকামের, ঠিক আছে, বোঝা গেল। চলো বোঝা গেল। তারপরে দেখো আমরা চলে আসবো 2-এর দাগে। দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 2-এর দাগে বলে দিয়েছে টু সাইডস অফ এভরি ট্রানজাকশান আর কনসিডার্ড আন্ডার, তার মানে সমস্ত ট্রানজাকশান বা লেনদেনের দুটো সাইড থাকে, এটা আমরা কোন কনসেপ্ট থেকে জানতে পারি, কোন কনসেপ্ট থেকে জানতে পারি যে প্রত্যেকটার দুটো সাইড আছে। দেখো তোমাদের আরেকটা আমি উদাহরণ দিয়ে, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এই হলো একটা ব্যালেন্স শিট, ব্যালেন্সের বি শিটের এস, এই সাইডে আমরা কী লিখি লাইবিলিটিসগুলোকে,
এইদিকে আমরা কী লিখি লাইবিলিটিসগুলো, তাই তো। আর একটা সাইডে দেখবে আমরা লিখি অ্যাসেটগুলোকে, তাই না, অ্যাসেটগুলোকে। এবারে দেখো খুব ভালো করে বুঝবে, আমি যদি লোন নিই তাহলে সেটাকে আমরা কোন দিকে লিখবো? ভাবো আমি 10,000 টাকা লোন নিয়েছি, তাহলে সেটাকে লাইবিলিটিসে লিখবো, কারণ লোনের টাকা আমায় শোধ করতে হবে। 10,000 টাকা লোন নিয়েছি। আচ্ছা, লোন যদি আমি নিই তাহলে আমার হাতে কি ক্যাশ আসবে, আমার হাতে কি আসবে? ক্যাশ। তাহলে ক্যাশটা হলো কি আবার অ্যাসেট। তাহলে আমার 10,000 টাকার ক্যাশ এলো, কি করে এলো? লোন নিয়েছি। তাহলে আমি যদি কারোর থেকে লোন নিই, এটা একটা ট্রানজ্যাকশান, আমি কারোর থেকে লোন নিলাম, তার মানে তার দেখো দুটো দিক হলো, লোন ফেরত করতে হবে সেই জন্য লাইবিলিটিসে, আবার লোন হাতে এলো মানে কি ক্যাশ টাকা, সেটা আবার আমরা লিখবো। তাহলে দেখো দুটো দিক, তাই না। তাহলে যে কোনো ট্রানজ্যাকশানেরই কিন্তু দুটো দিক হয়, তাই না। তো দুটো দিক, তাহলে আমরা তাকে কি বলবো? ডুয়েল কনসেপ্ট। বোঝা গেল? তারপরে আমরা আসবো 3-এর দাগে অ্যাকাউন্টিং পিরিয়ড অফ কনসেপ্ট হাইলি রিলেটেড। ঠিক আছে, অ্যাকাউন্টিং পিরিয়ড, এই অ্যাকাউন্টিং পিরিয়ড কোনটা হয় তোমরা তো সবাই জানোই, বলো। অ্যাকাউন্টিং পিরিয়ড হয় কিন্তু মানি মেজারমেন্ট কনসেপ্ট থেকে আসে। ঠিক আছে, মানি মেজারমেন্ট কনসেপ্ট থেকে কিন্তু আসে। তারপরে দেখো আমরা আসবো 4-এর দাগে। 4-এর দাগে দেখো কি বলে দিয়েছে? দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হুইচ রেকগনাইজেস দ্য টু ফোল্ড অ্যাসপেক্ট অফ এ বিজনেস ট্রানজ্যাকশান। ঠিক আছে, তার মানে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং রেকগনাইজেস টু ফোল্ড, মানে দুটো দিক রয়েছে। ঠিক আছে, তাহলে মানে যে কোনো লেনদেনেরই যেমন বললাম না দুটো দিক, তাহলে এই দুটো দিকের ধারণাটা আমরা কোথা থেকে পাই? ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট। তাহলে দেখো যখনই না এই যে টু সাইড ফোল্ড, টু মানে ডুয়েল, বোঝা গেল। আবার এই একইভাবে দেখো 2-এর দাগেরটায় যেরকম ছিল না টু সাইড, দুটো দিক মানেই আমরা ডুয়েলে টিক মার্কিং করব। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসব 6-এর দাগে। দেখো 6-এর দাগে কি বলে দিয়েছে? মানি ইজ কনসিডার্ড, এখানে বলে দিয়েছে মানি ইজ কনসিডার্ড, তারপরে অ্যাজ বেসিক ইউনিট আন্ডার, তাহলে মানে মানি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেসিক ইউনিট আন্ডার, তাহলে বলো এখানে কোনটা হবে তোমরা? দেখো শুধুমাত্র অর্থের দিক থেকেই পরিমাপযোগ্য। আমি তোমাদেরকে বলেছিলাম না মানি মেজারমেন্ট কনসেপ্টে আমি কি বলেছিলাম? আমরা কোন জিনিসগুলোকে লিখব? যেগুলো অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত, সেগুলোই। কোনো জিনিস কেনা বেচা, ঠিক আছে, এখানে বলেছে না মানি ইজ কনসিডার্ড অ্যাজ এ বেসিক ইউনিট আন্ডার, তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানি মেজারমেন্ট কনসেপ্ট। আমরা কোনগুলো লিখব বলেছিলাম? যেগুলো অর্থের দিক থেকে পরিমাপযোগ্য, কোনো কিছু কেনা বেচা, আমি রেন্ট দিচ্ছি, ঠিক আছে, আমি স্যালারি দিচ্ছি, এগুলো সব অর্থের দিক থেকে পরিমাপযোগ্য। আর অর্থের দিক থেকে পরিমাপযোগ্য নয় কোনগুলো? কোনো শ্রমিকের কর্মদক্ষতা, কে কত ভালো কাজ করছে, এইগুলো অর্থের দিক থেকে পরিমাপযোগ্য কিন্তু হয় না। ঠিক আছে, চলো এবারে আমরা চলে আসবো 8-এর দাগে। দেখো 8-এর দাগে বলে দিয়েছে ফুল ডিসক্লোজার, মানে পূর্ণ প্রকাশশীলতার নীতি অফ অল মেটেরিয়াল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন উইদাউট কনসিলিং এনিথিং আন্ডার। ঠিক আছে, তাহলে বলো এইটা কি হবে? তাহলে এই যে ফুল ডিসক্লোজার সব কিছু প্রকাশ করতে হবে। ঠিক আছে, কোনো কিছু না লুকিয়ে সব প্রকাশ করাকে আমরা কি বলি? পূর্ণ প্রকাশশীলতার নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, তাই না? বোঝা গেল? চলো এবারে আমরা আসবো 9-এর দাগে। 9-এর দাগে দেখো কি বলে দিয়েছে? অনলি মেটেরিয়াল অ্যান্ড সিগনিফিক্যান্ট ইনফরমেশন, ঠিক আছে, যেগুলো প্রাসঙ্গিক ইনফরমেশন সেগুলোই কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে লেখা হয়। এটা কোন নীতি অনুসারে? আমি যে উদাহরণটা তোমাদের দিয়েছিলাম, এই যেমন যারা ওয়ার্কার তাদের টিফিন খরচা, তারপর তারা কেউ পেন কিনছে, কেউ চা খেতে যাচ্ছে, ঠিক আছে, এইগুলো অপ্রাসঙ্গিক, এগুলোকে একত্রে মিসলেনিয়াস এক্সপেন্সেস বলে লেখা হয়। হ্যাঁ, ঠিক আছে, শুধুমাত্র যেগুলো মেটেরিয়াল এবং সিগনিফিকেন্ট, যেগুলো প্রাসঙ্গিক, সেগুলোকেই একমাত্র লেখা উচিত, যেমন রেন্ট, ঠিক আছে, তারপর তোমার কোনো জিনিসপত্র কেনা হলো, বিক্রি হলো, এগুলোকেই লেখা উচিত, এগুলোই একমাত্র মেটেরিয়াল অ্যান্ড সিগনিফিকেন্ট। তাহলে এইটাকে আমরা কোন নীতি অনুসারে দেখি বলো? এটাকে আমরা দেখি কিন্তু মেটেরিয়াল প্রিন্সিপাল, ঠিক আছে, মানে যেটাকে প্রাসঙ্গিকতার নীতি বলা হয়। বোঝা গেল? 10-এরটায় আসবো। অ্যাকর্ডিং টু হুইচ প্রিন্সিপাল ইভেন দ্য প্রোপাইটার অফ বিজনেস ইজ ট্রিটেড অ্যাজ এ ক্রেডিটর্স অফ বিজনেস। ঠিক আছে, মানে
মালিককে, প্রোপাইটরকে একজন ব্যবসায়ের পাওনাদার, মানে ব্যবসার টাকা শোধ করতে হবে। ব্যবসার টাকা, এই যে আমি তোমাদের একদম শুরুতেই বলেছিলাম না, এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হবে বিজনেস এন্টিটি, ঠিক আছে, মানে আলাদা সত্তা হিসেবে দেখা হয়, যে মালিক আর তোমার বিজনেস আলাদা সত্তা। দেখবে আমি তোমাদেরকে একটা ব্যালেন্স শিটে, এই যে দেখবে আমি বলেছিলাম না, লাইবিলিটির সাইডে লোন লেখা হয়, ক্রেডিটর্স লেখা হয়, মানে কি সব বাইরের লোকেদের যাদের যাদের টাকা পেমেন্ট করতে হবে তাদের লিস্ট দেওয়া হয়, তাদের মধ্যেই ক্যাপিটালকেও লেখা হয়, মানে ব্যবসার মালিককেও টাকা শোধ করতে হবে, এও একজন ওই ক্রেডিটর্সদেরই মতন, ঠিক আছে, ওই ক্রেডিটর্সদেরই মতন একজন। তাহলে ক্রেডিটর্সদের মতন এই জিনিসটাকে আমরা কোন কনসেপ্ট থেকে জানতে পারি? বিজনেস এন্টিটি বা অ্যাকাউন্টিং এন্টিটি বলে। ঠিক আছে, চলে আসবো আমরা 11 দাগে। বলে দিয়েছে 11 দাগে বলে দিয়েছে কি, 11 দাগে দেখবে বলে দিয়েছে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ কনজারভিজম ক্লোজিং স্টক ইজ ভ্যালুড। ঠিক আছে, মানে রক্ষণশীলতার, অ্যাকাউন্টিং পিরিয়ড অফ কনজারভিজম মানে হলো কি রক্ষণশীলতার ধারণা। সেই রক্ষণশীলতার ধারণা অনুযায়ী আমি তোমাদের কি বলেছিলাম বলো, যে ক্লোজিং স্টক, আমার কাছে যদি কেউ জানতে চায় যে আইসক্রিমগুলো আগের বছরের আইসক্রিম, তোমাদের উদাহরণ দিলাম না, আগের বছরের আইসক্রিম এবছরে বিক্রি করব, আচ্ছা এই আইসক্রিমগুলোর ভ্যালু কত, তো তখন আমি কি বলেছিলাম উত্তরে, কি বলবো তখন আমি কি বলেছিলাম উত্তরে বলবো হিস্টোরিক্যাল কস্ট অর নেট রিলাইজেবল ভ্যালু হুইচ এভার ইজ লেস, মানে কি আগের কস্ট এবং যেটা তোমার আগের কস্ট এবং যেটা এখনকার কস্ট, এখনকার যে মার্কেট প্রাইস এবং আগের মধ্যে যেটা কম সেটাকেই লিখতে হয়। তোমাদের দেখবে যখন খুব ভালো করে দেখবে বিচক্ষণতার ধারণা যখন আমি তোমাদের একটু আগে বোঝালাম না, তখনই দেখবে এই উদাহরণটা কিন্তু আমি দিয়েছিলাম। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে আসবো কি 13 দাগে। ঠিক আছে, 13 দাগেরটা খুব ভালো করে দেখো, অ্যাজ পার ডুয়েল অ্যাসপেক্ট প্রিন্সিপাল, এদের মধ্যে কোনটা হবে? তার আগে তোমরা এই জায়গাটায় ভালো করে দেখো, তোমাদের বলেছি দেখো অ্যাসেটের ভ্যালু যা হবে না, টোটাল অ্যাসেটের ভ্যালু তোমার যা হবে, অ্যাসেটের ভ্যালু যদি হয় তোমার 20,000 টাকা, তাহলে মনে রাখবে টোটাল লাইবিলিটিসগুলো যোগ করেও হবে 20,000 টাকা। তার মানে লাইবিলিটিসের মধ্যে কে কে পড়ে? ক্যাপিটাল আর বাকি অন্যান্য সমস্ত লাইবিলিটিস, মানে ক্যাপিটাল প্লাস অন্যান্য সমস্ত, এই যে লোন, ক্রেডিটর্স, সমস্ত লাইবিলিটিস যোগ করে আমরা কি পাই বলো তো? সমস্ত লাইবিলিটিস যোগ করে আমরা পাই এই যে এই অ্যাসেটটা। ঠিক আছে, তাহলে অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হলো তোমার এই যে অ্যাসেট আর লাইবিলিটি, এই যে অ্যাসেট আর লাইবিলিটিস আর ক্যাপিটালের যোগফল কী হয়? সমান হয়। তাহলে তোমরা আমাকে বলো এদের মধ্যে কোনটা হবে? খুব ভালো করে দেখো, সি এরটা হবে, তাই না? এই যে দেখো এখানে হবে কোনটা? সি এরটা। অ্যাসেট মানে কি? লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। ঠিক আছে, তারপরে দেখো আমরা আসবো 14 দাগে। বলে দিয়েছে খুব ভালো করে তোমরা এখানে দেখবে, দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হুইচ রেকগনাইজড, খুব ভালো করে এই শব্দটা ভালো করে দেখবে, টু ফোল্ড অ্যাসপেক্ট, মানে কি ডুয়েল অ্যাসপেক্ট। ঠিক আছে, এটা আমি তোমাদের বারবার করে বলছি। তারপরে দেখো চলে এসো তোমরা 16 দাগে। তাহলে দেখো 16 দাগে এসো, দেখো 16 দাগে আমাদের কি বলেছে? বলে দিয়েছে ডবল এন্ট্রি, মানে কি টু সাইড ডুয়েল। ঠিক আছে, ডুয়েল, ডবল ডুয়েল সব এইটাই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 17 দাগে আমরা আসবো। 17 দাগে দেখো কি বলে দিয়েছে, ইন অ্যাকাউন্টিং নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আর নট রেকর্ডেড বিজনেস, যেগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান নয় সেগুলো আমরা খাতায় লিখব না। এটা আমরা কোন কনসেপ্ট থেকে জানতে পারি? মানি মেজারমেন্ট। তোমাদের বলেছি যে আমি জিনিসপত্র কিনলাম, বিক্রি করলাম, রেন্ট দিলাম, স্যালারি দিলাম, এগুলো লেখা হয়, কিন্তু শ্রমিকের কর্মদক্ষতা, শ্রমিকের সঙ্গে মালিকের সম্পর্ক কেমন, মালিক কত টার্গেট দিয়েছে, কে ভালো কাজ করে, কোন শ্রমিক কত ভালো কাজ করে, এগুলো লিখব না। শুধু যেগুলো মনিটারি ট্রানজাকশান সেগুলোকেই আমরা লিখবো। এটাকে আমরা মানি মেজারমেন্ট কনসেপ্ট থেকে জানতে পারি, তাই না? চলো 17 দাগ হয়ে গেলে, এবারে আমরা আসবো 18 দাগে। দেখো 18 দাগে বলেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর প্রিপেয়ার্ড ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। 1 বছর অন্তর অন্তর আমরা জানতে পারি প্রফিট হলো না লস হলো। ঠিক আছে, এটা আমরা কোন কনসেপ্ট থেকে জানতে পারি? অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টটা কত? 12 মাস। এটা আমি তোমাদের একটু আগেই বলেছি। ঠিক আছে, চলো তারপরে আমরা চলে আসবো কতর দাগে চলে আসবো? 20 দাগ। 20 দাগ তোমরা এক্ষুনি নিজেরাই করেছো। 20 দাগে বলো কি করেছো?
আন্ডার ম্যাচিং কনসেপ্ট, ম্যাচিং কার কার মধ্যে করা হয়, এক্সপেন্সেস অ্যান্ড ইনকাম, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেসের মধ্যে করা হয়। আচ্ছা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা হলো মানে এটা পরীক্ষায় আসছেই আসছে, আমি স্টার মার্কিং করে দিলাম। গ্যাপের পুরো নাম কি? বিএডটা হবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। একইভাবে তোমরা 24-এরটা বলবে অ্যান্সার কত হবে, তোমরা আমাকে বলবে 24-এরটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, আরেকটা জিনিস তো বলো তো তোমরা, এখানে 23-এরটা কী হবে? ক্যাপিটাল ইজ শোন অন দ্য লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট বিকজ, তোমরা বলো এই যে লাইবিলিটির সাইডে দেখানো হয় ক্যাপিটালকে যে লাইবিলিটির সাইডে দেখানো হয়, মানে বাইরের লোকেদের সঙ্গেই যে ওকে বসানো হচ্ছে, মালিকের টাকাটাকেও বাইরের লোকেদের সঙ্গেই বসানো হচ্ছে। এটা কোন কনসেপ্ট থেকে আমরা জানতে পারি বলো? এটা আমরা কোন কনসেপ্ট থেকে জানতে পারি? এটা কিন্তু আমরা জানতে পারি হবে কি সেপারেট এন্টিটি বা অ্যাকাউন্টিং এন্টিটি। বোঝা গেল? সেপারেট এন্টিটি বা এন্টিটি কনসেপ্ট, মোট কথা ওটাকে বলা হয় কি অ্যাকাউন্টিং এন্টিটি, মানে সত্তাটা সেপারেট, আলাদা সত্তা, এটা থেকে আমরা জানতে পারি। বোঝা গেল? তাহলে আজকের ভিডিও এই অবধি আমাদের রইল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।